সকল প্রিয় ছাত্রছাত্রী, এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো এ সম্পর্কে জেনে নেব। দেখো, মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে। মূলত এই বিদ্রোহটি গড়ে উঠেছিল কেন না, ব্রিটিশদের অত্যাচারে এবং তাদের নিপীড়নের কারণে যে নিম্ন সম্প্রদায়ভুক্ত মানুষেরা ছিল, যে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষেরা ছিল, বিশেষত যে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষেরা যেমন মুন্ডা, হো, সাঁওতাল, এই সমস্ত যে মানুষেরা ছিল তারা ব্রিটিশদের অত্যাচার এবং নিপীড়নের কারণে বিদ্রোহ করতে শুরু করেছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল। যে কারণে এই মুন্ডা বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল কোন অঞ্চলে না, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। ছোটনাগপুর মালভূমি, যেটি বর্তমানে ঝাড়খণ্ড, রাঁচি এই সমস্ত অঞ্চলগুলিতে এই বিদ্রোহটি সংগঠিত হয়েছিল। ঝাড়খণ্ড এবং রাঁচি এই অঞ্চলগুলিতে। এর মূল নেতৃত্ব কে প্রদান করেছিলেন না, বিরসা মুন্ডা। তো এই বিদ্রোহের মূল কারণগুলি কি ছিল? প্রথমত হলো খুদকাঠি প্রথা। খুদকাঠি প্রথা কি না, এই যে মুন্ডারা যেই অঞ্চলে বসবাস করত তাদের নিজস্ব একটি আইন মেনে তারা বসবাস করত। সাথে সাথে তারা জমিতে যে চাষাবাদ করত সেখানে একত্রিত ভাবে চাষাবাদ করত। কোনো নিজের ব্যক্তিগত অধিকার কিন্তু জমির ওপর ছিল না। তারা একই সাথে সবাই মিলেমিশে কঠোর পরিশ্রমের মাধ্যমে চাষাবাদ করত। কিন্তু যখন এই ব্রিটিশরা ভারতবর্ষে এলো, তাদের রাজস্ব ব্যবস্থার মাধ্যমে তারা এইসব অঞ্চলে ব্যক্তিগত অধিকার স্থাপন করার চেষ্টা করত। তো মূলত খুদকাঠি ব্যবস্থা কিন্তু আলাদা কোনো ব্যবস্থা নয়। তারা যে ব্যক্তিগতভাবে জমি মালিকানার সত্তাকে ভোগ করত, ব্যক্তিগতভাবে যে ব্রিটিশরা জমি মালিকানার সত্তাকে ভোগ করতে এসেছিল তার বিরুদ্ধেই এই খুদকাঠি ব্যবস্থাকে তারা প্রচলন করার চেষ্টা করেছিল। তো মূলত খুদকাঠি প্রথাটি কি না, তারা সমবেতভাবে যে জমিতে চাষাবাদ করত, সমবেতভাবে যে পরিশ্রম করে শস্য উৎপাদন করত, সেটিকেই বলা হতো খুদকাঠি প্রথা। এবং যে বাইরের থেকে যে সমস্ত বহিরাগত জমিদাররা গিয়ে সেখানে, বহিরাগত জমিদাররা ব্রিটিশদের দ্বারা সেখানে রাজস্ব আদায় করা শুরু করেছিল, তার বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলন, এই বিদ্রোহটি গড়ে উঠেছিল। দ্বিতীয় কি না, বেগার প্রথা। বেগার প্রথা কি না, এই সমস্ত যে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা ছিল তাদেরকে বিভিন্ন জমিদার এবং মহাজনদের বাড়িতে বিনা পারিশ্রমিকে কার্যকলাপ করতে হতো। তো সেটিকে বলা হতো বেগার প্রথা। তো এই বেগার প্রথার বিরুদ্ধেও তারা বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল। 3 নম্বর কি না, বহিরাগত জমিদারদের অত্যাচার। বহিরাগত জমিদার কারা না, এই যে খুদকাঠি ব্যবস্থার বিপরীতে যে ব্যবস্থাটি এসেছিল, যে শস্য উৎপাদন ব্যবস্থাটি এসেছিল, সেটি কি না, ব্যক্তিগত জমি মালিকানা ব্যবস্থা। ব্যক্তিগত জমি মালিকানা অর্থাৎ এই যে তাদের নিজস্ব যে অঞ্চলটি, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে তাদের নিজস্ব যে অঞ্চলটি, যেখানে তারা নিজেদের আইন স্থাপন করেছিল, সেই অঞ্চলে বাইরের থেকে জমিদাররা গিয়ে তাদের ওপর শোষণমূলক কার্যকলাপ করত, তাদের ওপর অত্যাচার করত এবং এই খুদকাঠি ব্যবস্থাকে ভেঙে দিয়ে ব্যক্তিগত জমির মালিকানা ব্যবস্থা স্থাপন করার চেষ্টা করত, যে কারণে কিন্তু তাদের ওপর অত্যাচার করত। চতুর্থ কি, আসামের চা বাগানে যে মুন্ডারা থাকতো তাদের ওপর অত্যাচার। এই আসামের চা বাগানের যাওয়ার কারণটা কি না, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্রিটিশরা আসামের চা বাগানে তাদেরকে শ্রমিক হিসেবে নিয়ে যেত। সেখানে তাদের তো একে বেগার শ্রমের মাধ্যমে বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়া হতো, সাথে সাথে অস্বাস্থ্যকর পরিবেশেও তাদেরকে রাখা হতো, যে কারণে তাদের স্বাস্থ্যের যেমন পরিবর্তন ঘটেছিল, স্বাস্থ্যের যেমন গুণমান নিম্ন হতে শুরু করেছিল, সাথে সাথে তাদের দৈনন্দিন জীবনযাত্রারও কিন্তু পরিবর্তন হয়েছিল। তার যে ব্যক্তি শ্রমিক হিসেবে আসামের চা বাগানে গিয়েছেন, সেই ব্যক্তির সাথে সাথে তার পরিবারের ওপরও কিন্তু এর প্রভাব আসতো। তো এই ধরনের তাদের উপর কিন্তু অত্যাচার করা হতো এবং তাদেরকে ঝাড়খণ্ড, রাঁচির মালভূমি অঞ্চল থেকে নিয়ে গিয়ে কোথায় রাখা হয়েছিল না, আসামের চা বাগানে, যেখানে কিন্তু প্রলোভন দেখিয়েই তাদেরকে নিয়ে যাওয়া হতো। 5 নম্বর কি না, খ্রিস্ট ধর্মে দীক্ষিতকরণ। খ্রিস্ট ধর্ম, এই সময় ভারতবর্ষে খ্রিস্টান মিশনারিরা এসে গিয়েছিল, সাথে সাথে বিভিন্ন শিক্ষার সংস্কারমূলক কার্যকলাপও শুরু হয়েছিল। সুতরাং এই সমস্ত যে মানুষেরা ছিল, যে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ছিল, তারাও চেয়েছিল তাদেরকে তাদের নিজেদের ধর্ম থেকে বের করে এনে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার। কিন্তু মুন্ডারা সেই খ্রিস্ট ধর্মকে গ্রহণ করতে চেয়েছিল না, তারা তাদের নিজস্ব যে উপাসনার যে দেবতা রয়েছে তাকেই তারা উপাসনা করতে চেয়েছিল, যে কারণে তারা কিন্তু অনেকটা বিরক্ত প্রকাশ হয়েছিল বা এই খ্রিস্ট ধর্মের প্রতিও তারা
ক্ষুব্ধ ছিল। তো এই সমস্ত কারণেই মূলত 1899 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর, সময়কালটা কত না 1899 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর তারা বিরসা মুন্ডার নেতৃত্বে একত্রিত হয়ে মুন্ডা বিদ্রোহ সংগঠিত করেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এই বিরসা মুন্ডা কে ছিলেন? এই বিরসা মুন্ডা মুন্ডাদেরই একজন সদস্য ছিলেন, যিনি অতি দারিদ্রতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার পর তার প্রাথমিক শিক্ষাও তিনি সম্পূর্ণ করেছিলেন 10 বছর বয়স পর্যন্ত, এবং এর পরবর্তীকালে তিনি খ্রিস্টান মিশনারিদের বিদ্যালয়ে গিয়ে সেখানেও তিনি ইংরেজি শিক্ষা লাভ করেছিলেন। অর্থাৎ দেখো, এই যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা তাদেরকে চেষ্টা করা হয়েছিল, তার প্রভাব কিন্তু এই বিরসা মুন্ডার ওপর এসেছিল। তিনি খ্রিস্টান মিশনারিদের বিদ্যালয়ে গিয়ে সেখানেও তিনি পড়াশোনা করেছিলেন। একসময় এই খ্রিস্টান ধর্মের মধ্যে এবং তার নিজস্ব ধর্মের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ার কারণে তিনি খ্রিস্টান ধর্মকে, যে বিদ্যালয়টিতে তিনি পড়াশোনা করতেন খ্রিস্টান ধর্মের, সেই বিদ্যালয়টি তিনি ত্যাগ করেন এবং নিজের মনের মতো করে ধর্ম স্থাপনের চেষ্টা করেন। তার ধর্মের মূল আদর্শ কি ছিল? তার ধর্মের অর্থাৎ বিরসা মুন্ডার ধর্মের মূল আদর্শ ছিল প্রথমত কি না সমবেত প্রার্থনা, আত্মার শুদ্ধি এবং ভালোবাসা। এই তিনটি ছিল তার ধর্মের মূল আদর্শ, যেখানে তিনি এই সমবেত কথাটির মধ্য দিয়ে তিনি মুন্ডাদেরকে একত্রিত করছেন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে তাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য। আত্মার শুদ্ধি অর্থাৎ কি? যেখানে কোনো ভয় বা কোনো ধরনের লোভ, চুরির প্রলোভন এ ধরনের কোনো কিছুই থাকছে না। তারা একমাত্র উপাসনার দেবতা কে ছিল না সূর্যের দেবতা। বিরসা মুন্ডা সূর্যের দেবতার উপাসনা করতেন এবং তিনি সূর্যের দেবতারও মানে তাকে তিনি পুজো করতেন, আরাধনা করতেন। তো সেই দেবতার প্রতি তিনি শিষ্য হিসেবে থেকে তিনি মুন্ডাদেরকে একত্রিত করে ব্রিটিশদের বিরুদ্ধে চালনা করার চেষ্টা করেছিলেন। এবং 3 নম্বর হলো কি না ভালোবাসা। তিনি এই যে সমস্ত সমবেত মানুষজন একত্রিত ভাবে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলছে, তাদের প্রতিও তিনি অজস্র ভালোবাসা দেখিয়েছিলেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা মনে রেখেই কিন্তু তিনি এগিয়ে এসেছিলেন। তো এই তিনটি ছিল তার ধর্মের মূল আদর্শ। তার ধর্মটা কি? মূলত মুন্ডা ধর্ম, তার যে নিজস্ব ধর্ম সেটাকে তিনি মেনে চলার চেষ্টা করছেন। তো এই বিরসা মুন্ডার নেতৃত্বেই 1899 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর মুন্ডারা একত্রিত ভাবে বিদ্রোহ সংগঠিত করেছিল। কিন্তু মুন্ডাদের এই বিদ্রোহের বিস্তার কোথায় কোথায় ছিল না ছোটনাগপুর অঞ্চলেই খুঁটি, রাঁচি, চক্রধরপুর, কারা, বাসিয়া, বুন্দু, তোরপা প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহটি বিস্তার লাভ করেছিল। তো 1899 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর তারা বিদ্রোহ ঘোষণা করলেও 1900 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি শৈল রাকার পাহাড়ের যুদ্ধে বিরসা মুন্ডা পরাজিত হন এবং মুন্ডারাও পরাজিত হন, যে কারণে তাকে কারারুদ্ধ করা হয়েছিল। তো কত খ্রিস্টাব্দে না 1900 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি তাকে কারারুদ্ধ করা হয়েছিল এবং রাঁচির জেলে তাকে বন্দী করা হয়েছিল, যেখানে তিনি জেলের মধ্যেই কলেরা রোগে আক্রান্ত হয়ে এবং ওই অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে গিয়ে তার শরীরের স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে তার মৃত্যু হয়েছিল। তো এখানে আমরা দেখে নিলাম যে বিরসা মুন্ডা আন্দোলনের মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল, বিরসা মুন্ডা কিভাবে তাদের সেখানে নেতৃত্ব প্রদান করেছিলেন এবং যে তার যে ধর্ম, তার আদর্শ কি ছিল সেটিও আমরা আলোচনা করে নিলাম। এই বিদ্রোহের ফলে ব্রিটিশরা জয়লাভ করলেও মুন্ডাদের কিন্তু এখানে সম্পূর্ণ পরাজয় হয়েছিল তা বলা যায় না, কারণ এই বিদ্রোহের ফলেই 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন প্রতিষ্ঠিত হয়েছিল। ছোটনাগপুর প্রজাসত্ব আইন প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় কি বিরসা রাজ প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ মুন্ডা সম্প্রদায়ের যে সমস্ত মানুষজনেরা তারা এই বিরসা মুন্ডাকে ভগবান হিসেবে মানতে শুরু করেছিল, যেখানে বিরসা মুন্ডা একসময় তিনি বলেছিলেন যে ভগবান তাকে মানে সূর্যের দেবতা তাকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এগিয়ে যেতে বলছেন এবং তিনি তাদেরকে আশীর্বাদ করছেন। এ ধরনের একটি যখন তিনি গল্প কাহিনী মানুষজনের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন মনোশক্তিকে প্রবল করার জন্য, দৃঢ় করার জন্য, এ ধরনের গল্প কাহিনী তিনি যখন ছড়িয়ে দিয়েছিলেন তার উপরে ভিত্তি করে কিন্তু বিরসা রাজ স্থাপিত হয়েছিল। সাথে সাথে 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুরে প্রজাসত্ব আইনও প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের যে বেগার
হাঁটানো হতো, এই বেগার প্রথা বন্ধ করার কথা বলা হয়েছিল। তো তাদের পরাজয় কিন্তু সম্পূর্ণ পরাজয় ঘটেনি, তাদের এই বিদ্রোহের কারণে কিছু ফলাফলও তারা পেয়েছিল, যেটি তাদের অনেকটা লাভজনক ছিল। ব্রিটিশ শক্তি তাদের সশস্ত্রদের মাধ্যমে বা অস্ত্রশস্ত্রের মাধ্যমে এই সহজ সরল বিরসা মুন্ডাদেরকে দমন করলেও কিন্তু মুন্ডাদের কিছু ফলাফল বা লাভ কিন্তু এখানে হয়েছিল। এখান থেকে তোমরা যে এমসিকিউ এসএকিউ প্রশ্ন পেয়ে যেতে পারো যে মুন্ডা বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল, নেতৃত্ব কারা দিয়েছিল এবং তার বিস্তার কত দূর ছিল, খুদকাঠি প্রথা কি, এ ধরনের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। সাথে সাথে এখান থেকে যে লং কোশ্চেন বা এলএকিউ প্রশ্ন হিসেবে মুন্ডা বিদ্রোহের কারণ সে সম্পর্কে পেয়ে যেতে পারো, বা মুন্ডা বিদ্রোহে বিরসা মুন্ডার অবদান কি ছিল সে সম্পর্কে আলোচনা করো, এ ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো 5 নম্বরে। আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।